মঙ্গলবার সকালে অকল্যান্ডে শুরু হচ্ছে সেমিফাইনালের লড়াই। মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। দু দলের সামনে প্রথমবারের মতো ফাইনালে ওঠার হাতছানি। জিততে পারি, ক্রিকেটারদের এই মানসিকতাকে বড় অর্জন বলে মন্তব্য করলেন টাইগার কোচ হাথুরু সিংহে। এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে ভালো করবে বাংলাদেশ। এবং এল ক্লাসিকোতে হলো দারুণ লড়াই। 1 বছর পর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগার টেবিলে শীর্ষে বার্সেলোনা। দেখছিলেন খেলার সময় শিরোনাম। দেশ বিদেশের খেলাধুলার সব খবর নিয়ে সাজানো আমাদের এই নিয়মিত আয়োজন। আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এছাড়া আমাদের ভার্চুয়াল স্টুডিওতে আছেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। সাজিদ। সজল, আপনাকে ধন্যবাদ। আর কিছুক্ষণ পর হতে যাচ্ছে এবারের বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল, এবং সেমিফাইনাল মানে কিন্তু আরো স্নায়ু যুদ্ধ বা আরো স্নায়ুর লড়াই। এবং এবারের আসলে এই সেমিফাইনালে যে দুটি দল খেলছে এই দুটি দলই কিন্তু আসলে জিতলে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে লড়বে। তো এই ম্যাচে নানা তথ্য আমার কাছে আছে, পরিসংখ্যান এবং এই দুই দলের হেড টু হেড এবং নানা পরিসংখ্যান আছে আমার কাছে, এগুলো আমি দর্শকদের জানাবো। সজল, আপনি থাকুন, আমরা আপনার কাছে পরিসংখ্যানগুলো জানতে একটু পরে ফিরে আসবো। আর দর্শক, আমাদের আজকের আয়োজনে বিশ্বকাপের খুঁটিনাটি নানা বিশ্লেষণ করতে উপস্থিত আছেন স্টুডিওতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ম্যানেজার ও ক্রীড়া বিশ্লেষক ডক্টর আব্দুল মোমিন চৌধুরী। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। স্যার, আপনি জানেন যে কালকে একটা বড় ম্যাচ, সেমিফাইনালের মঞ্চে এসে উপস্থিত হয়েছে বিশ্বকাপের। তো সেই ম্যাচের আগে একটা প্রতিবেদন তৈরি করা আছে, সেই প্রতিবেদনটা আমরা দেখব। পাশাপাশি দু দলের অধিনায়কের বক্তব্য আমরা শুনবো, তারপরে আপনার সাথে আলোচনায় ফিরে আসছি। যে দল জিতবে তারাই প্রথমবারের মতো বিশ্বকাপ ইতিহাসে উঠবে ফাইনালের মঞ্চে। কোন দল লিখবে এই ইতিহাস? দক্ষিণ আফ্রিকা নাকি নিউজিল্যান্ড? কোন দল নিশ্চয়ই এমন সুযোগ হাতছাড়া করতে চাইবে না? হ্যাঁ, এমনই সমীকরণ সামনে রেখে 2015 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। অকল্যান্ডে দু দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল 7টায়। 99 বিশ্বকাপের সেমিফাইনাল, 4 বল হাতে 1 রান দরকার, তাহলে অস্ট্রেলিয়াকে হারিয়ে ফাইনালে উঠবে দক্ষিণ আফ্রিকা। কিন্তু হাতে পাওয়া লক্ষ্যটাকে যেন পায়ে ঠেলে দিলেন অ্যালেন ডোনাল্ড। ক্রিকেট ও পাণ্ডুলিপি বলছে, স্নায়ুচাপের মাঝে বরাবরই প্রত্যাশার উল্টোপিঠ দেখে বলেই পটিয়াদের ট্যাগ লাগে চোকার। তবে সে অপবাদ ঘোচানোর সাথে প্রতিজ্ঞা নতুন ইতিহাস রচনা করার, সেই লক্ষণ কোয়ার্টার ফাইনালের ম্যাচে দেখা গেছে। উঠতে থাকা লঙ্কানদের গুড়িয়ে দিয়েছে তারা। পেস বোলিং তাদের বিশ্বসেরা হলেও আলোচনায় কিন্তু ডিকক, আমলা, ডুপ্লেসি, ডিভিলিয়ার্সদের ব্যাটিং তাণ্ডব ও ডুমিনি, রুশো আর মিলারদের মতো ব্যাটসম্যানরা একাদশে আছেন বলেই কিনা দৈত্যর মতো উঁচু ব্যাটিং লাইন আপই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে কিউই বোলারদের। পেসাররা প্রত্যাশার প্রাপ্তি মিলাতে না পারলেও স্পিনার ইমরান তাহির হয়ে উঠছেন বিশ্বখ্যাত। সেরা একাদশে ফিলিন্ডারের বদলে দেখা যেতে পারে আরেক পেসার কাইল অ্যাবটকে। অন্যদিকে দুর্ভাগ্য বলুন আর ব্যর্থতা, দুটি কিউইদের জন্য। কারণ 6 বার বিশ্বকাপের সেমিফাইনালে উঠেও ফাইনালের মঞ্চ ছোঁয়ার পিপাসাটা রয়ে গেছে নিউজিল্যান্ডের। পুরো আসরে দারুণ প্রতাপের সাথে খেলছে তারা। তবে সেমিফাইনালের মঞ্চ বলেই কিনা আবারও কিউই পাখিরা ঝিমিয়ে পড়তে পারে, সে আশঙ্কাও কিন্তু উকি মারছে অকল্যান্ডের ক্রিকেট আকাশে। তাই ম্যাককালামদের স্বপ্নের পথে যতটা না পটিয়ারা চোখ রাঙাচ্ছে, তার থেকেও যেন মানসিক বিপত্তি হয়ে দাঁড়িয়েছে ইতিহাস। তবে সেই ইতিহাস উল্টে দিয়ে নিজেদের সপ্তম সেমিতে গেরো খুলেই আরাধ্য থাকা শিরোপার মঞ্চে উঠতে চায় কিউইরা। 99 বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারী জিওফ অ্যালটকে ছুঁতে 2 উইকেট চায় স্বদেশি ট্রেন্ট বোল্টের। তার সুইং আর গতিতে ছন্নছাড়া হতে পারে পটিয়াদের ব্যাটিং লাইন আপ। আর খ্যাপাটে ব্যাটিংয়ে প্রতিপক্ষকে রান বন্যায় ভাসিয়ে দিতে পারেন গাপটিল, ম্যাককালামরা। অ্যাডাম মিলনারের ইনজুরিতে একাদশে আসতে পারেন পেসার ম্যাথ হেনরি কিংবা কাইল মিলস। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালের টিকিট পেতে ছাড় দিতে রাজি নয় নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার কোনো দলই। আর টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত দল নিয়ে আত্মবিশ্বাসী কিউই অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। অন্যদিকে শেষ পর্যন্ত লড়াই করার মানসিকতা নিয়ে মাঠে নামার প্রত্যয় ব্যক্ত করলেন প্রোটিয়া অধিনায়ক এবি ডিভিলিয়ার্স।
We obviously had a bit of a stoush with them 4 years ago. দুটি দলই অনেক পরিণত। আশা করছি গত আসরে মাঠে আমাদের সাথে ওদের যে বাক বিতণ্ডা হয়েছিল সেগুলো ভুলে সবাই ব্যাট বলের লড়াইয়ে নিজেদের উজাড় করে দেবে। ক্রাইস্টচার্চে প্রস্তুতি ম্যাচে ওদের বিপক্ষে জয় পেয়েছিলাম আমরা। টুর্নামেন্টের এ পর্যায়ে যে দল সুযোগগুলোকে ভালোভাবে কাজে লাগাতে পারবে তারাই জয় পাবে। And trying to be as desperate as we can. I never like losing a cricket game, so হারটা কখনোই উপভোগ করি না আমি। গ্রুপ পর্বে দুটি ম্যাচে হারের বাজে স্মৃতি রয়েছে আমাদের, তবে কোয়ার্টার ফাইনালের অবিশ্বাস্য জয়ে দারুণ আত্মবিশ্বাসী দলের সবাই। অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে খেলতে হবে আমাদের। যে কোনো পরিস্থিতিতে শেষ পর্যন্ত খেলার মানসিকতা নিয়েই মাঠে নামবো আমরা। feel the team is in a really good space at a really good time. দর্শক, আপনারা জানেন যে আমাদের স্টুডিওতে আজ বিশ্বকাপের খুঁটিনাটি বিষয়ে বিশ্লেষণ করতে উপস্থিত আছেন বিশিষ্ট ক্রীড়া বিশ্লেষক ডক্টর আব্দুল মুমিন চৌধুরী। আমরা তার সাথে চলে যাচ্ছি আলোচনায়। স্যার, আসলে ব্যক্তিগত পারফরমেন্সের কথাও বলবো না এই মুহূর্তে, বিশ্বকাপে তাদের পারফরমেন্সের কথাও বলবো না। এই বিশ্বকাপে দলগত পারফরমেন্সের ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড কালকের ম্যাচের জন্য কাকে এগিয়ে রাখবেন? দলগতভাবে যদি চিন্তা করা যায় তাহলে দক্ষিণ আফ্রিকা একটু আমার কাছে মনে হচ্ছে, এবং এই জিনিসটা আসে অবশ্যই পরিসংখ্যানগত কিছু বিশ্লেষণ থেকে। এবং সেখানে একটা জিনিস আমার কাছে যেটা মনে হচ্ছে যে দক্ষিণ আফ্রিকা আর নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের মধ্যে যাদের রান করার কথা তারা কিন্তু ঠিক রানে নাই, এবং এটা একটা তাদের জন্য দুর্বলতা হিসেবেই ম্যাককালাম এবং উইলিয়ামসন এই দুজন কিন্তু তাদের সেরা হিটার। আর দক্ষিণ আফ্রিকার দিক থেকে চিন্তা করলে সেটা হচ্ছে যে তাদের রানের আছে বেশিরভাগ প্লেয়ারই উপরের দিকের 1 থেকে 5 নম্বরের মধ্যে সবাই রানে আছে, এবং পরিসংখ্যানগত দিক থেকে আমরা পরে আলোচনা করব। সুতরাং আমার কাছে তবে নিউজিল্যান্ডের বোধহয়, তবে স্যার ব্যাপারটা হচ্ছে পুরো আসরে, এই আসরে কিন্তু আপনি যদি দক্ষিণ আফ্রিকাকে এগিয়েও রাখেন, দক্ষিণ আফ্রিকার কিন্তু গ্রুপ পর্বে 2টি হার রয়েছে, কিন্তু নিউজিল্যান্ডের কিন্তু কোনো হার নেই, বরং তারা দাপটের সাথে আপনারা দেখতে পেরেছেন এই মাঠেই আমরা অস্ট্রেলিয়াকে হারাতে দেখেছি। তো সেক্ষেত্রে আসলে কি বলবেন দলীয় পারফরমেন্সের ক্ষেত্রে? দলীয় পারফরমেন্স সেটা ভালো, সেটা মানে তুলনামূলকভাবে নিউজিল্যান্ডের দলীয় পারফরমেন্সটা ভালো, কিন্তু হোম গ্রাউন্ডের একটা অ্যাডভান্টেজ তাদের আছে, ক্রাউডের একটা অ্যাডভান্টেজ আছে। হ্যাঁ, হোম ক্রাউডের একটা অ্যাডভান্টেজ আছে। হোম ক্রাউড এবং হোম গ্রাউন্ড দুটাই আছে। এবং এই অকল্যান্ডেই ফাইনাল ম্যাচটা হচ্ছে, মানে সেমিফাইনালটা হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়াকে 151 রানে অল আউট করেছিল। সুতরাং এই একটা মনোবল বা একটা মানে উদ্দীপনা মানে জাগাবার মতো একটা স্মৃতি তাদের, রিসেন্ট স্মৃতি তাদের রয়েছে। সুতরাং সেদিক থেকে নিউজিল্যান্ড অবশ্যই একটু বোধহয় দক্ষিণ আফ্রিকার উপরে স্থান পায়। আর একটা বিষয় সেটা হচ্ছে কি, আমরা কিন্তু নিউজিল্যান্ডের ব্যাটিং এবং বোলিং দুটো বিভাগকেই কোনো না কোনো ম্যাচে আমরা জ্বলে উঠতে দেখেছি, কিন্তু নিউজিল্যান্ডের ক্ষেত্রে এটা, কিন্তু দক্ষিণ আফ্রিকার ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের ব্যাটসম্যানরাই খুব ভালোভাবে ক্লিক করছেন, তাদের বোলাররা কিন্তু একমাত্র ইমরান তাহির ছাড়া যাদের আসলে উপরে ভরসা করা যেত তাদেরকে কিন্তু খুব ভালোভাবে জ্বলে উঠতে দেখা যায়নি। তো এটা কি সেমিফাইনালের উপর প্রভাব বিস্তার করবে কিনা আপনার কি মনে হয়? কিছুটা করবে, তবে খুব এককভাবে জ্বলে না উঠলেও কিন্তু দলগতভাবে বোলাররা দুটো একটা করে উইকেট নিয়ে বিপক্ষকে ঘায়েল করেছে। অবশ্যই তাদের নিজেরাও পরাজিত হয়েছে, কিন্তু সেই পরাজয় কাটিয়ে যখন তারা সেমিফাইনালে এসে পৌঁছেছে, এখন তাদের মনোবলটা অনেক শক্ত, তার চাইতে মানসিকতা অনেক শক্ত হয়ে গেছে, এবং সেই জন্যে লড়াইটা হাড্ডাহাড্ডি হবে, সে কোনো সন্দেহ নেই। তবে টসটা খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কারণ অস্ট্রেলিয়ার এগেইনস্টে নিউজিল্যান্ড এই মাঠে টসে জিতে অস্ট্রেলিয়াকে ব্যাট করতে দিয়ে 151 রানে গুটিয়ে দিয়েছিল তাদের ইনিংসটা। স্যার, আপনার এই কথার প্রসঙ্গ ধরেই আসলে আমাকে একটু ভার্চুয়াল স্টুডিওতে যেতে হচ্ছে, কারণ আপনি বলছিলেন যে এই অকল্যান্ডেই 151 রানে অস্ট্রেলিয়াকে আসলে অল আউট করে দিয়েছিল নিউজিল্যান্ড। তো আমরা ভার্চুয়াল স্টুডিওতে আমাদের সাজিদ মুস্তাহিদ আছেন সহকর্মী, তার কাছে চলে যাই আসলে তার কাছে এই স্টেডিয়াম সম্পর্কে কি কি তথ্য আছে সেটি জানার জন্য। দর্শক, আমরা সাজিদ মুস্তাহিদের কাছে চলে যাচ্ছি, আমাদের সহকর্মী। সাজিদ, আপনার কাছে এই অকল্যান্ড মাঠ সম্পর্কে কি কোনো তথ্য আছে? থাকলে আমাদের জানান।
সজল আপনাকে ধন্যবাদ। আর কিছুক্ষণ পর সেমিফাইনালের যুদ্ধ শুরু হতে যাচ্ছে। যেটিতে লড়াই করবে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। আর এই যুদ্ধের মঞ্চায়ন হবে বা এই যুদ্ধটি মঞ্চস্থ হবে অকল্যান্ডে, যেটি আসলে অনেক পুরনো এবং বিখ্যাত একটি মাঠ। এই মাঠটি সম্পর্কে আপনার মাধ্যমে দর্শকদের কিছু তথ্য জানাবো। যেমন এই মাঠটি কিন্তু স্থাপিত হয়েছে 1900 সালে। আপনি দেখতে পাচ্ছেন মাঠটি 105 বছর পুরনো। মাঠটির কিন্তু ধারণ ক্ষমতা 41,000 এবং এই মাঠে কিন্তু আসলে অনেক ঐতিহাসিক ম্যাচও হয়েছে নিউজিল্যান্ডের ইতিহাসে। এখন পর্যন্ত এই মাঠে 71টি ম্যাচ হয়েছে, যার মধ্যে নিউজিল্যান্ডে খেলেছে 69টিতে। এবং কিছু মজার তথ্য আপনাকে জানাবো এই মাঠ সম্পর্কিত। যেমন এই মাঠে যে 71টি ওয়ানডে হয়েছে তার মধ্যে 69টিতে খেলেছে নিউজিল্যান্ড এবং তার মধ্যে কিন্তু মাত্র 30টিতে তারা জিতেছে এবং বাকি 34টিতে কিন্তু তারা হারের স্বাদ পেয়েছে। এবং অন্যদিকে দক্ষিণ আফ্রিকাও এই মাঠে বেশ কিছু ম্যাচ খেলেছে। তারা এই মাঠে এখন পর্যন্ত 7টি ম্যাচ খেলেছে। তাদেরও কিন্তু হারের পাল্লাটা ভারী। তিনটি ম্যাচ তারা জিতেছে এবং 4টি ম্যাচে হেরেছে। এবং আরেকটি মজার বিষয় জানাবো রিচার্ড আপনাকে, যে এই মাঠে দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড এই দুই দল যে খেলেছে 6টি ম্যাচ খেলেছে, সেখানে কিন্তু সমতা, 3টি করে ম্যাচ তারা জিতেছে এবং হেরেছে। এবং আরেকটি বিষয় জানিয়ে রাখবো যে এই মাঠে কিন্তু আমরা এবার বিশ্বকাপে দেখছি যে সব ম্যাচে কিন্তু অনেক রান হচ্ছে। আমরা দেখেছি নিউজিল্যান্ড তাদের শেষ ম্যাচে প্রায় 400-র মতো রান করেছিল, যেখানে মার্টিন গাপ্টিল একাই করেছেন 237। তবে এই দুই দল যখনই অকল্যান্ডের ইডেন পার্কে নামে তখন কিন্তু আসলে তেমন একটা রান দেখা যায়নি, কেননা এই মাঠে কিন্তু আসলে এই দুই দলের যতগুলো ম্যাচ হয়েছে 6টি ম্যাচে সর্বোচ্চ দলীয় স্কোর 225। তো আসলে কালকে কেমন ম্যাচ হবে বা কালকে রান হবে কিনা সেটা আসলে সময়ই বলে দেবে। এছাড়া আরেকটি বিষয় জানাবো এই মাঠ সম্পর্কে আরো কিছু তথ্য। যেমন এই মাঠে যে 71টি ম্যাচ হয়েছে এর মধ্যে কিন্তু 28টিতে আগে ব্যাট করা দল জিতেছে। তার মানে বেশিরভাগ ম্যাচে আমরা বলতে পারি যে পরে যে দল ব্যাট করেছে তারাই জিতেছে। তার মানে কালকের ম্যাচটিতেও যদি যে দল আগে টস জিতে যদি আগে ফিল্ডিং নেয় তাহলে তারা কিন্তু কিছুটা হলে এগিয়ে থাকবে পরিসংখ্যান অনুযায়ী। এবং পেসাররা যে এই মাঠে কিরকম আধিপত্য বিস্তার করছে সেটা একটু জানাবো। কেননা এই মাঠে যে 3টি ম্যাচ হয়েছে সেই 3 ম্যাচে 52টি উইকেট পড়েছে, তার মধ্যে 44টি নিয়েছে কিন্তু পেসাররা। তো এবার সজল জানাবো যে এই দুই দল নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার এবারের বিশ্বকাপের পথ চলাটা। আপনি দেখতে পাচ্ছেন যে নিউজিল্যান্ড শ্রীলঙ্কার বিপক্ষে একটা দুর্দান্ত জয় দিয়ে আপনার বিশ্বকাপ মিশন শুরু করে 98 রানে জয় পেয়েছিল এবং তারা কিন্তু ভারত ছাড়া তারা একমাত্র দল যারা এখন পর্যন্ত এই টুর্নামেন্টে অপরাজিত আছে। এরপর তারা স্কটল্যান্ডের বিপক্ষে 3 উইকেটের জয় পেয়েছে, ইংল্যান্ডের এগেইনস্টে 8 উইকেটের জয়। এরপর সেই শ্বাসরুদ্ধকর ম্যাচটি যেটি ইডেন পার্কে হয়েছিল, অস্ট্রেলিয়ার বিপক্ষে 1 উইকেটের জয় পেয়েছিল। এরপর আফগানিস্তানের বিপক্ষে 6 উইকেটের জয় পেয়েছে এবং তারা কিছুটা ভাগ্যের জোরে আসলে বলবো যে বাংলাদেশের বিপক্ষে 3 উইকেটের জয়। এবং সবশেষ তারা ওয়েলিংটনে জয়টি পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 143 রানে, যেখানে আসলে বিশ্বকাপে রেকর্ড করেছিল মার্টিন গাপ্টিল। সজল এবার জানাবো দক্ষিণ আফ্রিকার এবারের বিশ্বকাপের পথ চলা। দক্ষিণ আফ্রিকা দেখতে পাচ্ছেন জিম্বাবুয়ের বিপক্ষে 62 রানের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করে। এরপর কিন্তু তারা একটা বড় হার হেরেছিল আপনার এশিয়ার দল ভারতের কাছে। এরপর ঘুরে দাঁড়িয়েছে বড় 200 রানেরও বেশি দুটি বড় জয়, 257 ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এবং আয়ারল্যান্ডের বিপক্ষে 201 রান। এরপর আবারও এশিয়ার দল পাকিস্তানের বিপক্ষে 20 রানে 29 রানে হার এবং সবশেষ গ্রুপ পর্বে তারা 146 রানের জয় পেয়েছিল সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। এবং মজার বিষয় যেটি যে গ্রুপ পর্বে আমরা দেখেছিলাম যে দক্ষিণ আফ্রিকা দুটি দলের বিপক্ষে হেরেছিল, সেই দুটি দলই ছিল এশিয়ার, কিন্তু কোয়ার্টার ফাইনালে কিন্তু সেটি পাল্টে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে 9 উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছিল আপনার শ্রীলঙ্কাকে। তো এবার আসলে জানবো এই দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস। সজল এখন পর্যন্ত এই দল দুটি আপনি দেখতে পাচ্ছেন 60 বার একে অপরের মুখোমুখি হয়েছে, যেখানে কিন্তু 20 বার জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। তার মানে মুখোমুখি লড়াই কিন্তু এগিয়ে আছে আপনার দক্ষিণ আফ্রিকা এবং তাদের জয়ের সংখ্যা হচ্ছে 36। আর তবে ওয়ার্ল্ড কাপে একটি মজার তথ্য, আপনি দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ড কাপে 6টি যে ম্যাচ হয়েছে এর মধ্যে 4টিতে জয় পেয়েছে নিউজিল্যান্ড এবং 2টিতে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এবং আরেকটি বিষয়, বিশ্বকাপে যে 6টি ম্যাচ হয়েছে আমরা দেখতে পাচ্ছি 1992 সাল থেকে প্রায় প্রতিটি বিশ্বকাপে এই দল দুটি খেলেছে এবং সবশেষ দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডকে হারিয়েছিল 1999 সালের বিশ্বকাপে। তো প্রায় 1.5 দশকেরও বেশি সময় কিন্তু বিশ্বকাপে জয় পায়নি, মানে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পায়নি দক্ষিণ আফ্রিকা। তো কালকের ম্যাচটিও আসলে এই পরিসংখ্যান পাল্টে দিবে নাকি এই পরিসংখ্যানই রয়ে যাবে সেটি আসলে সময়ই বলে দেবে। সজল। সাজিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বোঝাই যাচ্ছে বেশ পরিসংখ্যানের ফুলঝুরি নিয়ে আপনি বসেছেন। আমরা আবার আপনার কাছে ফিরবো একটু পর। স্যার, আমরা আসলে আমাদের সহকর্মী সাজিদের কাছ থেকে শুনছিলাম অনেকগুলো পরিসংখ্যান। তো এর মাঝখানে যদি বলতে হয় যে এই অকল্যান্ড মাঠটিতে 71টি ম্যাচ হয়েছে, যার ভিতরে 69টি খেলেছে নিউজিল্যান্ড এবং তাদের জয়ের সংখ্যাটা কিন্তু হচ্ছে গিয়ে 28টি। তো সেক্ষেত্রে আসলে মানে সব মিলিয়ে যেটা বলা যাচ্ছে, আরেকটা পরিসংখ্যান তিনি দেখালেন যে পরে ব্যাট করা দল আসলে জয়ী হয়েছে বেশিরভাগ ম্যাচে। সেটা তো সেক্ষেত্রে টসটা আসলে কতটুকু নিয়ন্ত্রণ হতে পারে? গুরুত্বপূর্ণ হবে এই ম্যাচের, টসটা খুব গুরুত্বপূর্ণ হবে, বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ অকল্যান্ডে আরেকটা জিনিস ওয়েদার ফোরকাস্টে যেটা আমি জাস্ট
আসার আগেই দেখলাম যে সকালবেলার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, সকালে। এবং যদি তা হয় তাহলে ম্যাচ যখন শুরু হবে 1টার সময়, তার মানে একটু মাঠে একটা ময়েশ্চার থাকবে। সেই ময়েশ্চারটা যারা কাজে লাগাতে পারবে, ময়েশ্চারটা ব্যবহার করলে ওটার বিরুদ্ধে মানে ব্যাটিং করাটা একটু বেশ কষ্টকর ব্যাপার হবে। আর এখানে কিন্তু প্রথম দিকে উইকেটগুলো ফাস্ট বোলাররা পায় এই কারণে যে মুভমেন্ট আছে একটা সকালবেলা, এই মুভমেন্টটা বিকেলে থাকে না। যত ড্রাই হয় উইকেট তত হ্যাঁ। আসলে মুভমেন্ট। সুতরাং সেই দিক থেকে টস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে টস জিতবে সে ম্যাচ জিতবে এমন একটা কথা হয়তো অকল্যান্ডের ক্ষেত্রে বলা যেতে পারে। স্বপ্নের সেমিফাইনালের পথে মুখোমুখি স্বাগতিক নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। ভারসাম্যপূর্ণ দুদলই তারকা সমৃদ্ধ, তবে সব তারকার মাঝে থাকে কিছু নক্ষত্র, যাদের পারফরমেন্সের আলোক ছটায় যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে ম্যাচের ভাগ্য। এবারের প্রতিবেদনে থাকছে দুদলের এমন কিছু তারকার খবর। ব্র্যান্ডন ম্যাককালাম, ড্যানিয়েল ভেটরি ও টেলরকে ছাপিয়ে দখল করবেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের তাজ। সপ্তাহখানেক আগে এমন ভাবনাটা নিজের একান্ত কল্পনা বিলাসও হয়তো আনেননি মার্টিন গাপটিল, কিন্তু বাংলাদেশের বিপক্ষে ম্যাচ উইনিং সেঞ্চুরি হাঁকানোর পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 237 রানের অপরাজিত অতিমানবীয় ইনিংস বদলে দিয়েছে অনেক কিছু। 7 ম্যাচে 498 রান করা 28 বছর বয়সী গাপটিল এখন ব্ল্যাক ক্যাপসদের আস্থার প্রতীক, কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গাপটিলের অতীত ব্যাটিং পরিসংখ্যান খুবই হতাশাজনক। প্রোটিয়াদের বিপক্ষে 11 দেখায় কখনই 50 স্পর্শ করতে পারেননি তিনি, বরং 11.50 গড়ে 2টি শূন্য ও 7টি 1 অঙ্কের ইনিংসের 28 বছর বয়সী এই ব্যাটসম্যানের। তারপরও স্পটলাইটটা থাকবে গাপটিলের দিকেই। অন্যদিকে তারকা খচিত দক্ষিণ আফ্রিকা দলের অন্যতম সেরা তারকা অধিনায়ক এবি ডিভিলিয়ার্স। 7 ম্যাচে 417 রান নিয়ে প্রোটিয়াদের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ ভিলিয়ার্স রয়েছেন বিশ্বকাপের সেরা ব্যাটসম্যানদের তালিকার 4র্থ স্থানে। 83.40 গড়ে এবি হাঁকিয়েছেন একটি সেঞ্চুরি ও 2টি 50। সেঞ্চুরি তুলে নিয়ে ভিলিয়ার্স গড়েন দ্রুততম 150 রানের রেকর্ড। তাই কিউ বোলারদের ভিলিয়ার্সের বিপক্ষে একটু বেশি সাবধানী থাকতে হবে। তবে বিশ্বকাপ শুরুর আগে প্রোটিয়া পেস আগ্রাসনের কথা আলোচনা থাকলেও সব ধারণা পাল্টে দিয়েছেন স্পিনার ইমরান তাহির। পেসারদের আধিপত্যের বিশ্বকাপে 7 ম্যাচে তাহির তুলে নিয়েছেন 15টি উইকেট। বিশেষ করে গুরুত্বপূর্ণ ম্যাচে তার ব্যতিক্রমী দুর্দান্ত পারফরমেন্স কিউ ব্যাটসম্যানদের মাথা ব্যথার অন্যতম কারণ হতে পারে। এদিকে পটিয়া বোলিং আক্রমণে তাহির নামক মারণাস্ত্র থাকলে স্বাগতিকদের রয়েছে ট্রেন্ট বোল্ট নামে এক গতিমানব। ভয়ঙ্কর গতির সাথে বৈচিত্র্যময় ডেলিভারি এবং সুইং দিয়ে বিশ্বকাপে এখন পর্যন্ত 19 ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের পথ দেখিয়েছেন বোল্ট। শায়লা পারভিন, সময় সংবাদ। দর্শক, আমরা যেমনটি প্রতিবেদনে দেখছিলাম, আসলে দুদলের মাঝখানে এমন কিছু কিছু তারকা আছেন যারা ম্যাচের ভাগ্য বদলে দিতে পারেন। আমরা এই মুহূর্তে আমাদের সহকর্মী সাজিদের কাছে ভার্চুয়াল স্টুডিওতে যেতে চাচ্ছি। তার কাছে দুদলের ম্যাচের নিয়ন্ত্রক এমন কোনো ব্যাটসম্যান আর এমন কোনো বোলারের তথ্য আছে কিনা সেটি জানতে। সাজিদ, আপনার কাছে এই দুই দলের ম্যাচ নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখেন এমন কোনো ব্যাটসম্যান কিংবা বোলারের তথ্য আছে কি? থাকলে আমাদের জানান। সজল, আপনাকে ধন্যবাদ। আসলে এই দুই দলে এত ম্যাচ উইনার বা এত ইন্ডিভিজুয়াল পারফর্মার আছে, আসলে কার কথা ছেড়ে কার কথা বলবো এটা আসলে বলা খুবই কঠিন। কারণ আমরা জানতাম যে আসলে আগের এই ম্যাচের আগে মানে কোয়ার্টার ফাইনালের আগের কোনো ম্যাচে কিন্তু মার্টিন গাপটিল তেমন কোনো রান পায়নি। আপনি জানেন যে বাংলাদেশের বিপক্ষে কিন্তু তিনি একটি সেঞ্চুরি পেয়েছিলেন, কিন্তু আমরা দেখেছি কোয়ার্টার ফাইনালে কিভাবে তিনি সবকিছু পরিসংখ্যান পাল্টে দিলেন। এবং আমরা প্রতিবেদন একটু আগে যেমনটি দেখেছিলাম যে আসলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মার্টিন গাপটিলের অতীত রেকর্ড খুব খারাপ, তবে বলা যায় না আসলে কি হতে পারে এই সেমিফাইনালে। আমরা প্রথমে জানবো এই মার্টিন গাপটিলের কথাই জানবো। আপনি দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত 7 ম্যাচে 498 রান করেছেন এবং এটি কিন্তু তিনি এখন পর্যন্ত বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তার সর্বোচ্চ 237 নট আউট এবং এবার বিশ্বকাপে তিনি 2টি 100 পেয়েছেন এবং একটি পেয়েছেন 50। তার গড় দুর্দান্ত 83.40 এবং তার স্ট্রাইক রেটও কিন্তু বিশ্বকাপে দুর্দান্ত 110-এর বেশি তার স্ট্রাইক রেট। এবার যদি আপনাকে জানাবো যে নিউজিল্যান্ডের কোন বোলার এবার আসলে দুর্দান্ত ফর্মে আছে। দেখতে পাচ্ছেন ট্রেন্ট বোল্ট, বাঁহাতি পেসার, এবং তিনি কিন্তু টুর্নামেন্টের প্রথম দিন থেকে কিন্তু ছন্দে আছেন এবং দেখতে পাচ্ছেন 7 ম্যাচে 19 উইকেট পেয়েছেন। এখন পর্যন্ত তিনি কিন্তু বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারী। তার একটি 5 উইকেট শিকার আছে এবং তার ইকোনমি রেট যদি আমরা দেখি দুর্দান্ত 4.21। এবার বিশ্বকাপে আমরা কিন্তু দেখছি যে বোলার অনেক রান পাচ্ছে, কিন্তু তার কিন্তু আসলে সেরকম তার দেখছিলাম তার ইকোনমি রেটই বলে দেয় যে তিনি কত ভালো বল করছেন এবং তার গড়ও কিন্তু দুর্দান্ত। তার গড় 14.63।
আসলে শুধু নিউজিল্যান্ডেও না, দক্ষিণ আফ্রিকার দলও কিন্তু দারুণ কিছু পারফর্মার আছে। প্রথমে আমরা ব্যাটসম্যান দিয়ে শুরু করবো, কারণ আমরা প্রথমে দেখেছিলাম গাপটিলের কথা। তো এবার আমরা দেখবো যে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান এবি ডিভিলিয়ার্স, তিনিও কিন্তু আসলে দারুণ ছন্দে আছেন। 7 ম্যাচে 417 রান করেছেন এবং তার একটি 50 এবং একটি 100 এবং দুটি 50। একটিতে কিন্তু তিনি 99 রানে আউট হয়েছিলেন এবং তার গড় দেখতে পাচ্ছেন আপনি 83.40। তার মানে তার গড়ও কিন্তু দুর্দান্ত এবং তার গড়ের থেকেও কিন্তু আসলে বিধ্বংসী বলা যায় যে তার ব্যাটিং স্ট্রাইক রেট কিন্তু 144-এরও বেশি। তো আসলে কালকের মাঠে বলা যায় না আসলে আমরা গাপটিলের ঝড় দেখবো না এবি ডিভিলিয়ার্সের ঝড় দেখবো, তা আসলে দর্শকরা অপেক্ষা করছেন এই দুজনের যে কোনো একজনের ঝড় দেখার জন্য। এবং বোলারদের যদি কথা বলি, যে আপনি হয়তো একটু অবাক হবেন দেখছেন এবার বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ উইকেট শিকারী কিন্তু এখন পর্যন্ত ইমরান তাহির। 7 ম্যাচ খেলেছেন, 15টি উইকেট পেয়েছেন এবং তার মধ্যে একটি ছিল 5 উইকেট এবং তার আপনি দেখতে পাচ্ছেন ইকোনমি রেট কিন্তু দুর্দান্ত। আমরা জানি লেগ স্পিনাররা কিন্তু একটু বেশি রান দেয়, কিন্তু আমরা দেখছি তিনি মাত্র 4.21 ইকোনমি রেট দিয়েছেন এবং তার উইকেট প্রতি তার রান খরচ করেছেন 18.86। তবে এই তারকা ছাড়াও কিন্তু আসলে আরো অনেক তারকা আছে, যেমনটা আপনাকে বলছিলাম যে আসলে কাকে ছেড়ে কার কথা বলবো। তো তেমনি আসলে এবার জানাবো আপনাকে নিউজিল্যান্ডের একজন তারকা ব্যাটসম্যানের কথা। তার দিনে আসলে জ্বলে উঠলে যে কোনো বোলিং লাইনকে তিনি আসলে উড়িয়ে দেন। আপনি দেখতে পাচ্ছেন ব্রেন্ডন ম্যাককালাম, এখন পর্যন্ত তিনি 247টি ম্যাচ খেলেছেন, 5749 রান করেছেন, তার 105টি এবং তার 30টি। তো যদিও তার গড়টি কিন্তু খুব একটা ভালো না, 30.57, তারপরে কিন্তু আসলে বলা যাচ্ছে যে তার দিনে তিনি জ্বলে উঠলে আসলে বলার কিছু বলার থাকে না। এবং তার স্ট্রাইক রেটও কিন্তু বেশ ভালো, তার ক্যারিয়ার স্ট্রাইক রেট প্রায় 100-এর কাছাকাছি, 93.35 এবং তার কিন্তু ব্যাটিং করে দেখতে পাচ্ছি 30.57। তো এরপর আপনাকে জানাবো যে দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ডের কোন বোলার আপনি দেখতে পাচ্ছেন যে ড্যানিয়েল ভেট্টোরি, এখন পর্যন্ত তিনি 293টি ম্যাচ খেলেছেন এবং উইকেট পেয়েছেন 305টি। আসলে নিউজিল্যান্ডের কিন্তু অন্যতম অভিজ্ঞ বোলারও কিন্তু তিনি, এবং শুধু তাই না, অকল্যান্ডে কিন্তু তিনি এখন পর্যন্ত 25টি উইকেট পেয়েছেন এবং তার গড় কিন্তু 31.48 এবং 5 উইকেট পেয়েছেন 2টি। এরপর যদি দক্ষিণ আফ্রিকার কারো কথা জানাই, সেটি জানাতে হবে প্রথম ব্যাটসম্যানদের কথা, হাশিম আমলা। কেননা হাশিম আমলা কিন্তু দুর্দান্তভাবেই খেলছেন এবার বিশ্বকাপে এবং তার ক্যারিয়ারটা যদি আমরা দেখি চমকপ্রদ তার ক্যারিয়ার। এখন পর্যন্ত 114টি ম্যাচ খেলেছেন, 5682 রান করেছেন, গড় দুর্দান্ত 55.70 এবং তার 20টি সেঞ্চুরি এবং 28টি কিন্তু 50। তো দুর্দান্ত তার রেকর্ড বলা যায়, ওয়ানডে রেকর্ড। এবং এরপর জানাবো ডেল স্টেনের কথা। ডেল স্টেনও কিন্তু আসলে টেস্টে যতটা আমরা দেখি তিনি বিধ্বংসী, ওয়ানডেতে তেমন না। আপনি দেখতে পাচ্ছেন 103টি ম্যাচ খেলেছেন, 161টি উইকেট পেয়েছেন এবং 3টি 5 উইকেট এবং তার গড় কিন্তু ভালো 25.56 এবং তার ইকোনমি রেটও কিন্তু বলা যায় ফাস্ট বোলার হিসেবে অনেক ভালো, 4.77। তো সজল, এই ছিল আমার কাছে আসলে দুই দলের ক্রিকেটারদের পরিসংখ্যান এবং রেকর্ডের কথা। সাজিদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এইরকম কিছু অসামান্য পরিসংখ্যান আমাদের দর্শকদের জানিয়ে দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি আবার আলোচনায়। স্যার, আমরা আসলে দু দলের কিছু ম্যাচ নিয়ন্ত্রক ব্যাটসম্যান এবং বোলারের পরিসংখ্যানটা জানলাম। তো আপনার দৃষ্টিতে কি মনে হচ্ছে আসলে এই ম্যাচের নিয়ন্ত্রক কারা হবেন? পরিসংখ্যান সব সময় যে মানে সঠিক একটা নির্দেশনা দেবে এটা ক্রিকেটে স্বীকার করা যায় না, কারণ আনপ্রেডিক্টেবল গেম, খুবই আনপ্রেডিক্টেবল। ধরেন গাপটিল গত ম্যাচে বিরাট রান করেছে, হয়তো কালকে দেখা যাবে প্রথম ওভারে সে আউট হয়ে যেতে পারে। ক্রিকেটের এই অনিশ্চয়তাই কিন্তু আমাদেরকে ক্রিকেটের দিকে আকর্ষণ করে রাখে এবং সেই জন্যে আবার আমি কিছুটা পরিসংখ্যান দিয়েই আমি কথাটা বলছি। সাউথ আফ্রিকার বোলিংয়ের দিক থেকে, ব্যাটিংয়ের দিক থেকে দেখা যাচ্ছে যে আমলা, তারপরে ডুপ্লেসিস, রুশো, ডিভিলিয়ার্স, মিলার, ডুমিনি, অর্থাৎ এরা সবাই কিন্তু পরিসংখ্যানের দিকে দেখা যাচ্ছে যে কেপেবল ব্যাটসম্যান এবং যে কোনো একটা জুটি বাঁধার মতো এদের ক্ষমতা আছে বা ক্যাপাবিলিটি আছে। সুতরাং এই লক্ষ্য করবেন যে এই একদিনের ম্যাচে, 50 ওভারের ম্যাচে একটা জুটি, বড় জুটি হলেই কিন্তু রান সংখ্যাটা অনেক বেড়ে যায়। আর যদি ঘন ঘন উইকেট পড়ে 30-40 রান পর, তাহলে কিন্তু সেই টিম জিততে পারে না। নিয়মিত বিরতিতে উইকেট পড়লে আসলে একটা নির্দিষ্ট সময় তারা অল আউট হয়ে যায়। সেই দিক থেকে সাউথ আফ্রিকার এই ব্যাটিং এর আমার দিকটা মনে হয় যেন দে হ্যাভ এ বেটার স্ট্রেংথ। তবে ওই ম্যাককালাম এবং উইলিয়ামসন, যে দুজন কিন্তু
তাদের সেরা ব্যাটসম্যানের মধ্যে পড়েন। ধরা হয়ে থাকে, তারা কিন্তু এবার একটু কেমন যেন ঠিক তাদের সেই ছন্দে বা সেই মান ফর্মে অনুযায়ী কিন্তু খেলতে খেলতে পারছে পারছেন না। কারণ ম্যাককালাম 269 রান করেছে, তার হাইয়েস্ট হচ্ছে 65 এগেইনস্ট শ্রীলঙ্কা। সুতরাং যদিও তার অ্যাভারেজ হচ্ছে 38.4, উইলিয়ামসনেরও ঠিক একই অবস্থা, 216 তার মোট রান সংখ্যা, 43.2 হচ্ছে তার গড়, এবং সর্বোচ্চ রান করেছিলেন 57 এগেইনস্ট শ্রীলঙ্কা। সুতরাং এই দুইজনের উপরে কিন্তু কালকে নিউজিল্যান্ড আশা করবে যে এরা তাদের শেষ কোয়ালিটিটা, তাদের যে কোয়ালিটি ব্যাটসম্যান, এই জিনিসটা হয়তো কালকে তারা দেখাবে। স্যার, এখন আমরা এই মুহূর্তে অবশ্য দু দলের একটু ইতিহাসে যাব, যে আসলে পেছনের বিশ্বকাপগুলোর ইতিহাস আসলে কি বলে, সেই বিষয়ে আমরা একটা প্রতিবেদন দেখে আবার আপনার সাথে আলোচনায় ফিরব। নিউজিল্যান্ড মানেই তারা বিশ্বকাপের সেমিফাইনালের দল, আর সেটি হবেই বা না কেন। এবারের সেমিফাইনাল মিলিয়ে তারা খেলতে যাচ্ছে 7ম সেমিফাইনাল। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার কাছেও বিশ্বকাপ মানে এক রাশ বেদনা। বারবার ফেভারিটের তকমা গায়ে জড়িয়ে খেলতে এসেও সর্বোচ্চ সেমিফাইনাল পর্যন্তই যেতে পেরেছে তারা। দু দলের বিশ্বকাপ ইতিহাসই থাকছে এবারের প্রতিবেদনে। 1975 সালে অনুষ্ঠিত হওয়া প্রথম বিশ্বকাপই খেলেছে নিউজিল্যান্ড। সেবারই সেমিফাইনালে উঠে বিশ্ব ক্রিকেটে নিজেদের শক্তির জানান দেয় কিউইরা। এরপর 1979 সালের বিশ্বকাপেও সেমিফাইনালে উঠে নিজেদের ধারাবাহিকতা ধরে রাখে ব্ল্যাক ক্যাপসরা। তবে কিউইদের ছন্দপতন ঘটে পরের দুটি বিশ্বকাপে। 1983 ও 1987 বিশ্বকাপ আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা। কিন্তু 1992 সালের বিশ্বকাপে তারা খেলতে আসে টপ ফেভারিটের তকমা নিয়ে। মার্টিন ক্রো সেই নিউজিল্যান্ডকে আজও কিউইদের সেরা দল বলতে কুণ্ঠাবোধ করেন না সাবেক গ্রেটরা। দুর্দান্ত পারফরমেন্স দিয়ে সেবারও সেমিফাইনালে জায়গা করে নেয় মার্টিন ক্রো বাহিনী। কিন্তু সেখানে পাকিস্তানের ইনজামামুল হকের অতিমানবীয় ইনিংসের কল্যাণে সেবারও সেমিতেই আটকে যায় ব্ল্যাক ক্যাপসদের বিশ্বজয়ের মিশন। এরপর 1996 কোয়ার্টার ফাইনালে ও 2003 সুপার 6 থেকে বিদায় নিলেও 1999, 2007 ও 2011 সালের আসরে আবারও সেমির টিকিট কেটে বিশ্বকাপে সর্বোচ্চবার সেমিফাইনাল খেলার রেকর্ড গড়ে এই দ্বীপ দেশটি। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ ইতিহাস খুব বেশি পুরনো নয়। বর্ণবাদের কারণে 30 বছরের নির্বাসন কাটিয়ে 1992 সালে তারা প্রথমবারের মতো বিশ্বকাপ খেলে। সেবারই সেমিফাইনালে জায়গা করে নিয়ে ক্রিকেট বিশ্বকে চমকে দেয় প্রোটিয়ারা। 1996 এর আসরে অবশ্য কোয়ার্টার ফাইনালের বেশি যেতে পারেনি তারা। তবে 1999 এর আসরে টপ ফেভারিট হয়েও অস্ট্রেলিয়ার কাছে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নেয় চোকার্স উপাধি পাওয়া দলটি, যার স্মৃতি মনে পড়লে আজও চোখের কোণে জল জমে যায় যে কোনো প্রোটিয়া সমর্থকের। 2003 অবশ্য নিজ দেশের বিশ্বকাপ আসরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা। এরপর 2007 আবারও সেমিতে আটকে যায় প্রোটিয়াদের দৌড়। আর 2011-তে তারা বিশ্বকাপ অভিযান শেষ করে কোয়ার্টার ফাইনালে এসে। দু দলের কেউই একবারও শিরোপা জেতেনি, তাই সেই আক্ষেপটা কারো ঘুচবে কিনা সেটা হয়তো সময়ই বলে দেবে। সজল মিত্র, রিচার্ড, সময় সংবাদ। হয়তোবা সময় বলে দেবে আসলে দু দল ইতিহাস পাল্টাতে পারে কিনা। আমরা চলে যাচ্ছি আবার আলোচনায়। স্যার, এই মুহূর্তে যেটা জানতে চাইবো সেটি হচ্ছে, এই দু দলের যে আমরা ইতিহাসটা দেখলাম তাতে কিন্তু নিউজিল্যান্ডের ইতিহাস বেশ সমৃদ্ধ। তারা 7মবারের মতো সেমিফাইনাল খেলছে। এটা কি তাদের জন্য প্রেসার হবে বা চাপ হবে, নাকি আসলে এটা তাদের জন্য প্রেরণা হবে? প্রেরণা হওয়ার সম্ভাবনাই বেশি, যে 7 বার এসছি, কিন্তু বারবার এসে সেমিফাইনাল থেকে ছিটকে পড়া, এটাও তো একটা চাপ। এটাও একটা চাপ তো বটে, নিশ্চয়ই। এবং হোম ক্রাউডের সামনে এটা একটা অবশ্যই চাপ। তবে আরেকটা কথা মনে রাখতে হবে যে T20 আসার পরে ব্যাটসম্যানদের কিন্তু খেলার ধরনটা অনেক বদলে গেছে। সেই 7 বছর 10 বছর আগের কথা যদি আমরা মনে করি, এখন কিন্তু একেবারে ভিন্ন ধরনের ওয়ানডে ম্যাচ, মার কাট একদম একেবারে। এবং সেই জন্যে যে দলের মধ্যে একটা জুটি বেঁধেছে এবং দুজনই স্ট্রোক করে খেলছে, তাদের রান সংখ্যাটাই বড় হচ্ছে। তবে নিউজিল্যান্ডের এবার যে ওপেনিং বোলার যে পেয়ারটা, এটা কিন্তু অনেকদিন পরে তারা একটা ভালো পেয়ার পেয়েছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে বোল্টকে 10 ওভার একসাথে করে দিচ্ছে, কিন্তু করিয়ে নেওয়ার কারণটা হচ্ছে যে সে 10 ওভারের মধ্যে 4টা উইকেট খুইয়ে দিচ্ছে। এবং এটা যদি সে কালকে রাখতে পারে, তাহলে নিউজিল্যান্ডের পক্ষে
একটা বিরাট মানে শক্তি হবে। এবং আমরা আগেই বলেছিলাম যে টসটা খুব এখানে গুরুত্বপূর্ণ, অবশ্যই একটা ভূমিকা পালন করবে। আর আমরা ওই সাউথ আফ্রিকার যেটা শক্তি সেটা হচ্ছে যে ইমরান তাহির, যদিও সে উইকেট অনেক পেয়েছে, আমরা ইমরান তাহিরের উইকেট দেখতে পাচ্ছি 15টি উইকেট পেয়েছে 288 রানে। এবং এই বিশ্বকাপে স্পিনার হিসেবে সবচেয়ে সফল, সবচেয়ে পেস উইকেটগুলোতে সে তার আর স্পিন ভেটরি কাজ করেছে। এখন তার সাথে আপনি যদি ভেটরি তুলনা করেন, দুজনেই 15টি করে উইকেট পেয়েছে। এবং ভেটরি ইজ এ ভেরি বলা যেতে পারে এক্সপিরিয়েন্স প্লেয়ার, এবং ও কিন্তু সময় মতো এসে ব্রেক থ্রু দেয় ঠিকই। আর ইমরান তাহিরের একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে অ্যাজ এ স্পিনার সে কিন্তু লিফট পাচ্ছে মানে ফ্রম দি উইকেট। এটা কিন্তু বেশ ব্যাটসম্যানকে বিপদে করে, কারণ টার্ন করে সামান্য কিন্তু বলটা লিফট করে। ইমরান তাহিরের যদি লক্ষ্য করে থাকেন যে প্রত্যেকটা ম্যাচের মধ্যেই ব্যাটসম্যানরা এখানে খেলতে গিয়ে হয় শর্ট লেগে না হয় ফাইন লেগে আউট হচ্ছে। স্যার, আমাদের সময় খুবই কম ছিল, না তা না হলে আমরা আরো অনেক বেশি আলোচনা করতে পারতাম। স্টুডিওতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। বাংলাদেশের ক্রিকেটাররা জিততে পারে, এই মানসিক শক্তি বৃদ্ধি হলো বিশ্বকাপে বাংলাদেশ দলের সবচেয়ে বড় অর্জন, এটাই বলছেন টাইগার কোচ চান্দিকা হাতুরা সিংহে। সেই সাথে হাতুরা আরও জানান বিশ্বকাপ তাদের জন্য চ্যালেঞ্জ ছিল, তবে টাইগারদের কোচিং এর ব্যাপারটি তিনি উপভোগ করছেন। আর টার্গেট পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা। আজ সিডনিতে সাংবাদিকদের এসব কথা জানান টাইগার কোচ। অস্ট্রেলিয়ার সিডনি থেকে আরও জানাচ্ছেন শান্ত বিশ্বাস। গেল বছরটা টাইগারদের কেটেছে বেশ সমালোচনায়। টি-20 বিশ্ব আসর, এশিয়া কাপ সহ বড় আসরগুলোতে বাংলাদেশ ছিল একেবারেই অনুজ্জ্বল। তাই বিসিবি টাইগারদের প্রশিক্ষণের দায়িত্ব তুলে দেয় লঙ্কান কোচ চান্দিকা হাতুরা সিংহের ওপর। ৬-৭ মাস দলটাকে বেশ ঘষামাজা করেছেন হাতুরু, এনেছেন নানা পরিবর্তন, যা ক্রিকেট বিশ্ব দেখেছে বিশ্বকাপে। মাশরাফির নেতৃত্বে রিয়াদরা শুনিয়েছেন বাঘের গর্জন, জানিয়েছেন এটি তার জন্য ছিল চ্যালেঞ্জের। বিশ্বকাপে বেশ লড়াই করেছে, এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ ছিল, যা দরকার ছিল তাই করেছি। কম্বিনেশন থেকে অনেক কিছু পরিবর্তন করেছি। মাশরাফি অসাধারণ নেতৃত্ব দিয়েছে, রিয়াদকে 4 নম্বরে আনাটাও একটা বড় পরিবর্তন ছিল। আসলে ছেলেদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনার চেষ্টা করেছি। জিততে পারি, ক্রিকেটারদের এই মানসিক শক্তি বৃদ্ধি বিশ্বকাপে আমার বড় অর্জন। ভারতের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তের জন্য ম্যাচটি টাইগারদের হাতছাড়া হয়েছে। প্রথমবার সেমিফাইনালে খেলা স্বপ্ন পূরণ না হলেও আগামী মাসে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজই এখন টার্গেট এই লঙ্কানের। ভারতের মতো দেশের বিপক্ষে খেলা সহজ নয়, অনেক কিছু এতে খেয়াল রাখতে হয়। খেলায় অনেক কিছু ঘটতে পারে। যাই হোক, পাকিস্তানের বিপক্ষে সিরিজ অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। বিশ্বকাপের ধারাবাহিকতা ধরে রাখলে এই সিরিজেও ভালো করবে বাংলাদেশ। দায়িত্ব নেওয়ার পর কেমন কাটছে টাইগারদের সঙ্গে সময়টা, আর মাশরাফিদের র্যাঙ্কিং এর উন্নতি করতে কোনো পরিকল্পনা আছে কি হাতুরুর? আমি বাংলাদেশের কোচিং অনেক উপভোগ করছি। ছেলেরা ও বোর্ড আমাকে বেশ সাহায্য করছে। র্যাঙ্কিং নিয়ে আমি ভাবি না, মূল কাজটা করতে পারলে এটা উন্নতি করবেই। বিশ্বকাপ মিশন শেষ, এবার মিশন পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ। এজন্য সপ্তাহখানেকের মধ্যে টাইগারদের নিয়ে অনুশীলন শুরু করবেন বলেও জানায় হাতুরা সিংহে। শান্ত বিশ্বাস, সময় সংবাদ, সিডনি, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পাকিস্তান হারলেও আগ্রাসী বোলিংয়ের জন্য এদিন ক্রিকেট গ্রেডদের প্রশংসা কুড়িয়েছেন পাকিস্তানি পেসার ওয়াহাব রিয়াজ। তবে লড়াইটা যে শুধু মাঠেই তা দুজনই বুঝিয়ে দিলেন টুইটার বার্তা বিনিময় করে। ব্যাটসম্যানদের আধিপত্যের এই বিশ্বকাপে অ্যাডিলেডের মাঠে পাকিস্তানের হয়ে বিধ্বংসী বোলিং করেন ওয়াহাব রিয়াজ। আর সে ম্যাচে আগ্রাসী বোলিংকে কেন্দ্র করে অস্ট্রেলিয়ার শেন ওয়াটসনের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন রিয়াজ। সে কারণে দুজনকেই জরিমানা করে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। তবে লড়াইটা যে শুধু মাঠেই সীমাবদ্ধ তার প্রমাণ মেলে দুজনের টুইটার বার্তা দেখলে। পাকিস্তানি পেসারের স্পেলটিকে গ্রেট স্পেল আখ্যায়িত করে শেন ওয়াটসন টুইট করেছেন। ওয়াহাব রিয়াজও ওয়াটসনের ব্যাটিংয়ের প্রশংসা করে সেমিফাইনালের জন্য তাকে শুভকামনা জানিয়েছেন। এবার ফুটবলের খবর। প্রতিপক্ষ শক্তিশালী হলেও এএফসি অনূর্ধ্ব 23 ফুটবলের বাছাই পর্বে ভালো করা সম্ভব বলে মনে করেন দলের কোচ লুডউইগ ডি ক্রুইফ। তবে এজন্য নিজেদের সেরাটা দিয়ে খেলতে হবে বলে মন্তব্য করেন এই ডাচম্যান। এদিকে কোচের কথার সাথে একমত প্রকাশ করেছেন দলের অধিনায়ক ও ম্যানেজারও। এএফসি অনূর্ধ্ব 23 ফুটবলের বাছাই পর্বকে সামনে রেখে দেশি কোচের পাশাপাশি বিদেশি কোচের সুবিধা পেয়েছে বাংলাদেশ। তার সাথে বাড়তি পাওনা ছিল একজন বিদেশি গোলকিপিং কোচের দীক্ষা। সব মিলিয়ে গেল 2 সপ্তাহ ধরে নেওয়া প্রস্তুতিটা বেশ ভালোভাবেই সেরেছে বাংলাদেশের যুবারা।
তারপরও শঙ্কা চূড়ান্ত পর্বে কোয়ালিফাই করা নিয়ে। কেননা এই গ্রুপ থেকে বাংলাদেশের অন্য 3 প্রতিপক্ষ যে ভারত, সিরিয়া আর উজবেকিস্তানের মতো দল। 27 মার্চ শক্তিশালী সিরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বাছাই পর্ব মিশন শুরু করবে বাংলাদেশ। আর 29 তারিখের ম্যাচে রাহেনদের প্রতিপক্ষের নাম উজবেকিস্তান, যাদের সবাই শক্তিমত্তার বিচারে যোজন যোজন দূরে গিয়ে বাংলাদেশের চেয়ে। তাই প্রত্যাশার পারতটাকে চেপে ধরে টুর্নামেন্টে ভালো খেলার প্রতিশ্রুতি দিলেন ডাচ কোচ। প্রস্তুতিটা বেশ ভালো হয়েছে, ছেলেরা প্রতিনিয়তই উন্নতি করছে। আমার বিশ্বাস ওরা ভালো করবে, তবে ভুলে গেলে চলবে না প্রতিপক্ষ অনেক শক্তিশালী। গোলকিপিং এ আমাদের বেশ কিছু সমস্যা ছিল, আমি সেসব নিয়ে কাজ করেছি। আশা করি এর একটা ফলাফল আমরা বাছাই পর্বেই দেখতে পাবো। এদিকে লাল কার্ডের খড়গে পড়ে টুর্নামেন্টের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন না দলের প্রাণভোমরা হেমন্ত ভিনসেন্ট। ইনজুরির কারণে শঙ্কা আছে সোহেল রানা ও ইয়াসিনের মাঠে নামা নিয়েও। তারপরও টুর্নামেন্টে সেরাটা দিয়েই পাছে পড়বে ভালো খেলার কথা জানালেন দলের অধিনায়ক ও ম্যানেজার। আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি আশানুরূপ একটি ফলাফল দেওয়ার। আমাদের চেষ্টা থাকবে এই এএফসি কাপেও ভালো ফলাফল অর্জন করার। আমাদের দেশের বাড়িতে খেলা, অবশ্যই আমাদের টার্গেট থাকবে ভালো কিছু রেজাল্ট করার। অনেক কঠিন হবে, তারপরেও আমাদের চেষ্টা থাকবে যে আমরা যাতে কোয়ালিফাই, সেকেন্ড, রানার আপ বা রানার আপ হয়ে জানি আমরা থাকতে পারি। এএফসি অনূর্ধ্ব 23 ফুটবলের বাছাই পর্বে 10 গ্রুপ থেকে কেবল গ্রুপ চ্যাম্পিয়ন আর সেরা 5 রানার আপের সুযোগ পাবে চূড়ান্ত পর্বে খেলার। আমাদের দেশের বাড়িতে খেলা। এসএম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। স্প্যানিশ লিগের খবর। এল ক্লাসিকো মানেই ফুটবল রোমান্টিকদের কাছে আলাদা উন্মাদনা, যা বেশ ভালোভাবে উপভোগ করলো ফুটবল দুনিয়া। 1 বছর পর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে 2-1 গোলে হারিয়েছে মেসির বার্সেলোনা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে এই জয়ে 28 ম্যাচ শেষে বার্সার সংগ্রহ 68 পয়েন্ট, আর সমান ম্যাচে 64 পয়েন্ট নিয়ে রিয়ালের অবস্থান দ্বিতীয়। শ্রেষ্ঠত্ব প্রমাণের দ্বৈরথ উত্তাপ ছড়ায় ম্যাচের শুরু থেকে, কিন্তু এগিয়ে যাওয়ার প্রথম সুযোগ পেয়েছিল সফরকারী রিয়াল মাদ্রিদই। 12 মিনিটে রোনালদোর শট ক্রসবারে লেগে ফিরলে কপাল পড়ে মাদ্রিদিস্তানদের। এর 7 মিনিট পর অবশ্য ভাগ্যদেবী হতাশ করেননি স্বাগতিকদের। মেসির দুর্দান্ত একটি ফ্রি কিক থেকে ফরাসি ডিফেন্ডার জেরমি ম্যাথুর হেড গোলে নেচে ওঠে পুরো ন্যু ক্যাম্প। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে জয়পুরহাট খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ঢাকার আরমানিটোলা স্কুলকে 2-1 গোলে হারিয়েছে তারা। ম্যাচের শুরুতেই 1-0 গোলে এগিয়ে যায় আরমানিটোলা স্কুল, তবে 35 ও 44 মিনিটে গোল করে খঞ্জনপুর উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা। ম্যাচে আর কোনো গোল না হওয়ায় 2-1 গোলের জয় পায় জয়পুরহাটের স্কুলটি। ম্যাচ শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। চ্যাম্পিয়ন দল পায় 3 লাখ টাকা আর রানার্স আপ দল পায় 2 লাখ টাকা। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মঙ্গলবার সকালে অকল্যান্ডে শুরু হচ্ছে সেমিফাইনালের লড়াই। মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। দু দলের সামনে প্রথমবারের মতো ফাইনালে ওঠার হাতছানি। জিততে পারি, ক্রিকেটারদের এই মানসিকতাকে বড় অর্জন বলে মন্তব্য করলেন টাইগার কোচ হাতুরু সিংহে। এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজে ভালো করবে বাংলাদেশ। এবং এল ক্লাসিকোতে হলো দারুণ লড়াই। 1 বছর পর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগার টেবিলের শীর্ষে বার্সেলোনা। দর্শক, এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা নিউজ রবি ও সিরিজের নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। পাশাপাশি খেলার আপডেট পেতে SMS করুন *S লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। আর খেলার জগতের সব খবর, সবশেষ খবর জানতে সঙ্গে থাকুন সময়।